আপনি কি জানেন যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি ছবি তুলছেন, সেই পাহাড়ে একটি গোপন নামও আছে? যে নদীকে আপনি কেবল পানি ভর্তি বলে মনে করছেন, তার চলার পিছনে একটা সমৃদ্ধ কাহিনীও আছে। যেমন কাপ্তাই হ্রদ হিসাবে যাকে আমরা চিনি, তা আসলে চাকমাদের আবাসস্থল ছিল। ছিল রাজার বাড়িও। আমরা আধুনিক পর্যটকরা প্রকৃতিকে শুধু সম্পদ বা ঘুরবার স্থান হিসেবে দেখি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা প্রকৃতিকে দেখতেন শিক্ষক হিসাবে, রক্ষক হিসাবে। তারা জানতেন এই পানি, এই বন, এই মাটি, এদেরও নিজস্ব সত্তা আছে। আর আপনারা দেখছেন ইকো জেন ট্রাভেল, যেখানে ইকো, মাইন্ড, নেচার, জার্নি এই চারটি শব্দের যোগসূত্র তৈরি করে আপনার ট্রাভেলকে করে আরো বেশি প্রশান্তির। আজ আমরা জানব প্রকৃতিকে ঘিরে যে লোককথা আজও প্রচলিত, বিশেষ করে বাংলাদেশের বন, নদী, হাওর, পাহাড় রক্ষাতে তার ঐতিহ্য। আমাদের লোককথা কিভাবে পরিবেশ শিক্ষায় আদিম পাঠ ছিল, কিভাবে এই প্রাচীন জ্ঞান আমাদের ভ্রমণকে সবচেয়ে ইকো ফ্রেন্ডলি করে তুলতে পারে, অজানাকে জানবার আগ্রহী করে তুলতে পারে, অ্যাডভেঞ্চার্স। যদি আপনি আপনার ভ্রমণকে শুধু দৃশ্য দেখা নয়, বরং ঐতিহ্যের গভীরে প্রবেশ করবার, তবে এই ভিডিওটি দেখুন না টেনে শুরু থেকে শেষ। যা আপনার জন্য প্রকৃতির লোককথাই ছিল যে আদি ইকো শিক্ষার জাদু জ্ঞানের ভান্ডারকে একটু হলেও বাড়াবে আর ভ্রমণকে করবে কৌতূহলপূর্ণ। চলুন শুরু করি। আজ বটগাছের এই ছায়াটা একটু বড় মনে হচ্ছে, হারিকেনের আলোটা কাঁপছে, বাতাসে পুরনো গন্ধ। শোনো, আমাদের সুন্দরবন শুধু গাছ আর বাঘের জঙ্গল নয়। ওখানে আজও বনবিবি রাতে ঘুরে বেড়ায়। তোমরা বসো, পিঁপড়ের কামড় সয়ে যাবে। আজ আমি তোমাদের শোনাবো বাংলার প্রকৃতির গোপন গল্প। যে গল্পগুলি আমি শুনেছিলাম অজানাকে জানতে ভ্রমণে বের হয়ে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে, আজ যা আপনাদেরও শোনাবো। এখনই লাইক দিয়ে দিন, কারণ এই গল্প শেষ হওয়ার আগেই আপনার পা সেই জায়গায় যেতে চাইবে। এক বনবিবি আর দুঃখে, সুন্দরবনের গল্প এটি। অনেক কাল আগে দুঃখে নামে এক গরিব মধু সংগ্রহকারী জঙ্গলে গিয়েছিল। তাকে রয়্যাল বেঙ্গল টাইগার ধরেছিল। দুঃখে চিৎকার করে বলেছিল, মা বনবিবি বাঁচাও। হঠাৎ এক সাদা শাড়ির মহিলা এসে বাঘের সামনে দাঁড়ালেন। বাঘ মাটিতে লুটিয়ে পড়ল। সেই থেকে মলরা জঙ্গলে যাওয়ার আগে বনবিবির পূজা করে। আমি গত বছর সুন্দরবন গিয়েছিলাম। রাতে আলো নিভিয়ে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কপালে হাত বুলিয়ে দিল আর মনে করিয়ে দিল, এসো সুন্দরবন দেখতে, কিন্তু প্লাস্টিক নিয়ে এসো না। বনবিবি রাগ করেন। আজও রাসমেলা হয় বনবিবিকে স্মরণ করে। পর্যটক সহ আসেন অনেকে দূর দূরান্ত থেকে। বিশেষ করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা এই পুজোর আয়োজন করে থাকেন এবং মধু কিনেন স্থানীয় মলদের কাছ থেকে। তাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে। দুই, বেহুলার লক্ষিন্দারের আর মনসা দেবীর। পদ্মা মেঘনার গল্প। চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দারকে মনসা সাপে কামড়িয়েছিল বিয়ের রাতেই। বেহুলা ভেলায় লক্ষিন্দারের লাশ নিয়ে 6 মাস নদীতে ভেসেছিল। দেবতারা দয়া করে লক্ষিন্দারকে ফিরিয়ে দেন। আমি যখন গোয়ালন্দা ঘাটে বসে এই গল্প শুনছিলাম, পদ্মার পানি তখন লাল, সূর্য ডুবু ডুবু। মনে হচ্ছিল বেহুলা এখনো লক্ষিন্দারকে নিয়ে ভেলায় ভাসছে। আজও মনসার ঘাট আছে, যান, যান সেখানে, কিন্তু নদীতে প্লাস্টিক ফেলেন না, হয়তো বেহুলা মনে কষ্ট পাবে। 3, শাপলার রানী হাওর অঞ্চল। টাঙ্গুয়ার হাওরে এক রানী ছিল, যার শরীরে ছিল শাপলা ফুলের মতো। যে তাকে দেখত সে আর বাড়ি ফিরত না। একদিন এক যুবক তাকে ধরে ফেলল। রানী কেঁদে বলল, আমাকে ছেড়ে দাও, আমি হাওরের পানিকে পরিষ্কার রাখি। যুবকটিও ছেড়ে দিল। সেই থেকে শাপলা ফুল ফুটলে হাওর আজও আরো সুন্দর হয়। আপনিও শাপলার মৌসুমে যান, দেখবেন পুরো হাওর সাদা গোলাপি, মনে হবে শাপলা রানী হাসছে। 4, 7 ভাই চম্পা আর বকের রাজা, পার্বত্য চট্টগ্রাম।
সাত ভাই গাছ হয়ে গিয়েছিল। তাদের বোন তাদের জন্য কাঁদত। একদিন বকের রাজা এসে বলল, আমি তাদের ফিরিয়ে আনবো, কিন্তু তুমি আমার সাথে যাবে। বোন রাজি হলো। আজও পাহাড়ে চম্পা ফুল ফোটে আর বক উড়ে যায়। আপনিও রাঙ্গামাটিতে চম্পা ফুলের নিচে দাঁড়ান, হঠাৎ একটা বক আপনার মাথার উপর দিয়ে উড়েও যেতে পারে। হয়তো চমকে উঠবেন, সেই সাথে এক অদ্ভুত ভালো লাগা কাজও করবে মনে। ৫. রাতারগুলের জলপরি। রাতারগুলে এক জেলে জাল ফেলেছিল। জালে একটা মেয়ে উঠেছিল। তার পা ছিল মাছের লেজের মতো। মেয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমি জঙ্গলের পানি পরিষ্কার রাখি। কথা মতো জেলেটিও মেয়েটিকে ছেড়ে দিল। সেই থেকে রাতারগুলের পানি এত সবুজ। রাতারগুলে পানি আজও সূর্যের আলো চিকচিক করে। মনে হয় এই যেন হঠাৎ করে পানির নিচ থেকে জলপুরি উঠে আসবে উপরে। ৬. নিজুম দ্বীপের হরিণ রাজা। নিজুম দ্বীপে এক হরিণ রাজা ছিল। সে মানুষের সাথে কথা বলতো। একদিন শিকারীরা তাকে মারতে গেল। হরিণ বলল, আমাকে মারলে দ্বীপ ডুবে যাবে। তারপরও দুষ্ট শিকারীরা তাকে মারল। তারপর থেকে দ্বীপের আয়তন ধীরে ধীরে কমছে। আজ অনেকে ভ্রমণে গিয়ে ক্যাম্পিং করে, নদীর মাছ ধরে, চাঁদনি রাতে জ্যোৎস্না ভরা আকাশ শুয়ে শুয়ে দেখতে অসাধারণ লাগে। কমেন্টে লিখুন কবে যাচ্ছেন। ৭. লাওয়াছড়ার ভুতুড়ে গাছ। লাওয়াছড়া একটা গাছ আছে, রাতে যে তার নিচে দাঁড়ায় সে আর ফিরে না। আপনিও যেতে পারেন ভ্রমণে, তবে একা নয়, কয়েকজন মিলে। হয়তো হঠাৎ গাছ থেকে একটা হাত বেরিয়ে আপনার কাঁধে হাত রাখলো। আপনিও দৌড়ে পালালেন ভয়ে, পরে জানতে পারলেন ওটা একটা বানর ছিল। কি হবে? ভ্রমণকারীর লোককথা শুনবেন সম্মানের সাথে। লোককথা কালেকশন করা নয়, শোনা, তা গভীর অনুভূতি নিয়ে। এই জন্য যা যা করতে হবে, স্থানীয় বাড়িতে রাত কাটান হোমস্টেতে। চা খেতে বসে জিজ্ঞাসা করুন এই জায়গার কোনো গল্প আছে কিনা। শিশুদের সাথে বসে শুনুন, তারা সবচেয়ে ভালো গল্পকার। যা যা করবেন না, গল্প শুনে হাসবেন না, এসব তো মিথ্যা, এরকম কথা বলবেন না। ফেসবুকের অদ্ভুত বাংলাদেশি সুপার টাইটেল লিখবেন না। গল্পকে কমার্শিয়ালাইজ করবেন না, যেমন বনভূমি থিম রেস্টুরেন্ট। গল্প শোনার সময় আপনি শুধু ট্যুরিস্ট নন, আপনি ঐতিহ্যের সংরক্ষক। আচ্ছা, আপনার কি মনে হয় এই গল্পগুলো শুধুই গল্প, নাকি এগুলো আমাদের পূর্বপুরুষদের শোনানো পাঠ? তারা বিশ্বাস করতেন প্রকৃতিকে ভালোবাসলে, সম্মান করলে, তাহলে সে তোমাকে রক্ষা করবে। এটা বাস্তব সত্য, আর সত্য বলেই বিশ্বাস করে বলে স্থানীয়রা জঙ্গলের গাছ কাটে না, নদী নোংরা করে না, কারণ বনবিবি রাগান্বিত হবেন, শাপলার রানী কাঁদবে, হরিণ রাজা দ্বীপ ডুবিয়ে দিবে, আর আমাদের নাতি নাতনিরা কোনো গল্প শুনতে পাবে না, আর এইসব জায়গাতে ভয়েও যাবে না। কমেন্টে লিখে দেন আপনার এলাকায় নিয়ে যদি কোনো লোককথা থেকে থাকে। শেয়ার করে দিন যারা এগুলো জানতে চায়, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন পরের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে পেতে। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতিও তা ফিরিয়ে দিবে, প্রসাদ দিবে। মনে রাখবেন, আপনি বা আপনারাই আমাদের সামনের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। আর তাই আজকের ভিডিওটি সময় করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। আর বিশ্বাস করি সামনেও দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়।